নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। জাতি গণনার ভূত ইন্ডিজোটের মাথায় এমন চেপে বসেছে যে সেখান থেকে বেরোতেই পারছেন না জোটের নেতারা, বিশেষ করে জোটের মাথা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজকাল যেখানেই বলতে উঠছেন, তা সে পার্লামেন্টে হোক কি মাঠে ময়দানে হোক, সব জায়গাতেই জাতি গণনার দাবি পেশ করছেন। মানুষ ভোটের মুখে ভোট পাওয়ার জন্য নানা রকম পাইয়ে দেওয়ার কথা বলে, কিন্তু এখন তো সামনে 3টে রাজ্যের মাত্র বিধানসভার ভোট, হরিয়ানা, ঝাড়খণ্ড আর মহারাষ্ট্র। তো এই 3 রাজ্যের ভোটে ভালো ফলের আশায় জাতি গণনা নিয়ে লোকসভায় একই রেকর্ড বারবার বাজিয়ে কি লাভ, সেটা রাহুল গান্ধী ভালো বলতে পারবেন। কিন্তু এই বলা নিয়ে ধুন্ধুমার বেঁধে গেল। পার্লামেন্টে জাতি গণনার দাবির কথা তুলেছেন রাহুল গান্ধী, কিন্তু এমন জবাব এসে গেল বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুরের কাছ থেকে, যার প্রত্যাশা রাহুল তো বটেই, কেউই করেননি, যাকে বলে একেবারে সত্যিকারের বিলো দ্য বেল্ট অ্যাটাক। অনুরাগ বলে বসলেন, एससी की बात, ओबीसी की बात, गन्ना के बात बहुत की जाती है, जिसकी जात का पता नहीं वो गन्ना की बात करते हैं। ব্যাস অমনি চিৎকার শুরু হয়ে গেল সংসদে। তারই মধ্যে রাহুল গান্ধী উঠে দাঁড়ালেন, বেশ সেন্টিমেন্টাল গলায় বললেন, जितना मेरा आप लोग इंसल्ट करना चाहते हैं आप खुशी से करिए, রোজ করিয়ে। এ পর্যন্ত বেশ ছিল। তারপর এমন একখানা হাফ প্রতিজ্ঞা করে বসলেন, যেন ধনুর ভাঙা প্রতিজ্ঞার মতো, যে পাগলও হাসবে সে কথা শুনে। হাবে ভাবে বুদ্ধিশুদ্ধি হয়েছে আজকাল, দেখে তাকে মনে হয়। প্রাজ্ঞ ভাব যেন তার চেহারায় একটা এসেছে, কিন্তু সেটা দেখালেও খুব যে উন্নতি হয়নি তার, সেটা বেরিয়ে এলো পরে যা বললেন তার মধ্যে। একেবারে প্রতিজ্ঞা করে বসলেন, मगर एक बात मेरा सुनिए, जाति गणना के हम यहाँ पास करके दिखाएंगे। কি সর্বনাশ! জাতি গণনা করতে গেলে জাতি তো জিজ্ঞেস করতেই হবে। রাহুল কি গণনার বাইরে থাকবেন? ওদিকে মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ সিং যাদব তখন চিৎকার করে যাচ্ছেন রাহুল গান্ধীর সমর্থনে, आपने जाति कैसे पूछ लिया, आप जाति कैसे पूछ सकते हैं। যেন এটা জাতি গণনা করবেন তার দাবি হচ্ছে, অথচ নিজের জাতিটা পুছলেই এত রাগ। ব্যাপারটা আরো পেকে গেছে অনুরাগের বক্তব্য সমর্থন করে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বিষয়টি দেওয়াতে। অনুরাগের পিঠ চাপড়ে তিনি লিখেছেন, This speech by my young and energetic colleague Sri Anurag Thakur is a must hear, a perfect mix of facts and humor, exposing the dirty politics of the India alliance. শুধু লেখা নয়, অনুরাগের ভাষণের ভিডিও ক্লিপও তিনি শেয়ার করে দিলেন, বললেন মাস্ট হিয়ার, অবশ্যই শুনবেন। আমাদের আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে। জাতি গণনা কি ও কেন, সংবিধানে এর কোনো বিধান আছে কি না, কেন একদল এটা চাইছে এবং অন্য দল এর বিরোধিতায় নেমেছে, 21 শতকের বর্তমান সময়ে এসে এই জনগণনা যদি সত্যি করা হয় আজ অথবা কাল, তাহলে সেটা সভ্য পৃথিবীতে কি বার্তা নিয়ে যাবে আমাদের দেশ সম্পর্কে, অল্প কথায় এই বিষয়গুলিও আজ রাখবো আপনাদের সামনে। আগে ভাগে এটাও বলে রাখছি, কারো পক্ষে ঝোল টেনে হবে না আমার কথা, চেষ্টা করব যথাসম্ভব নিরপেক্ষতা রাখতে। প্রথমে বলি, জনগণনার দাবি কেন তোলা হচ্ছে। ভারত বহু ধর্মের বাস, শুধু হিন্দু নয়,
প্রতিটি ধর্মের মধ্যে জাতপাত আছে, তা সে মুসলমান হোক আর খ্রিস্টান হোক। জাতি গণনার দাবি যারা তুলছেন তাদের প্ল্যানের মধ্যে অবশ্য শুধু হিন্দুরা আছে নাকি মুসলমান ও খ্রিস্টানদের জাতও লিখতে হবে সেটা কিন্তু পরিষ্কার করে বলছেন না নেতারা, কারণ বললে অন্যরকম ঝামেলা এসে যেতে পারে। মনে রাখতে হবে সংবিধানে কিন্তু শুধু হিন্দুদের কিছু শ্রেণীকে সংরক্ষণ দেয়া হয়েছিল। হিন্দুদের মধ্যে এই গণনা করার পেছনে সংবিধান যে রিজার্ভেশনের পদ্ধতি যে এখন চালু আছে সেটাকে আরো বিস্তৃত করাই হচ্ছে কিন্তু এই জাতি গণনার যে দাবি তার মূল উদ্দেশ্য। তাদের ঘোষিত দাবি, সে দাবিটা কি? जिसके जितने हिस्सेदारी उसकी उतनी भागीदारी, অর্থাৎ দেশের মোট জনসংখ্যায় যে জাতের যত শতকরা ভাগ তাদের আবাদি আছে তাদের চাকরি, শিক্ষা, জীবনের সব ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা দিতে হবে সেই হারে। এর দ্বারা কি জাতপাতকে আরো শক্ত বুনিয়াদের ওপর নিয়ে যাওয়া হচ্ছে না, কিংবা হওয়ার চিন্তা এখানে দেখা যাচ্ছে না? আমাদের সংবিধান প্রণেতারা জাতপাতের অবসান চেয়েছিলেন, তার জন্যে নিচের সারিতে যারা আছেন সংরক্ষণের মাধ্যমে তাদের তুলতে চেয়েছিলেন ওপরে, কিন্তু অনন্তকালের জন্য সংরক্ষণ থাকুক এটা চাননি তারা। কিন্তু রাজনীতির ডামাডোলে পড়ে সংরক্ষণ ব্যবস্থা সংকুচিত হওয়ার পরিবর্তে স্বাধীনতার ৭৫ সাল প্রায় পরেও আমাদের এখানে সংরক্ষণ বেড়েই চলেছে দিনকে দিন। হয়তো তার দরকার আছে, এখনো সম্পূর্ণ সংরক্ষণের অভাব এখনো সম্পূর্ণ যায়নি, এখনো দেশের বহু সংখ্যক মানুষ নিচে আছেন, তাদেরকে তুলতে হবে। আর সংবিধান প্রণেতারা তারা কোনো নির্দিষ্ট করে কোনো সময়সীমাও দেননি যে এর মধ্যে তুলে দিতে হবে। জাতি গণনার এই দাবি সেই পরিস্থিতিকে আরও যে বাড়িয়ে দেবে সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। দেশ সমাজকে জুড়ে দেওয়ার পরিবর্তে এটা হলে কি সমাজ আরও বিভক্ত হয়ে যাবে না? আমাদের সংবিধানে এই রকম জাতি গণনার কোনো কথা কিন্তু নেই। এখন ভেবে দেখুন, রাহুল গান্ধী এবং সম্প্রদায়ের এই দাবি আপনি সমর্থন করবেন কিনা? এই প্রসঙ্গে এটাও জেনে রাখা ভালো যে জনগণনা এই সাথে জাতি গণনা যে কোনো দিন ছিল না তা কিন্তু নয়। একটা সময় ছিল, ব্রিটিশ আমলে ছিল। এই দাবিরও একটা ইতিহাস আছে দীর্ঘ। 1931 সাল পর্যন্ত সেন্সাস বা জনগণনায় বর্ণের তথ্য, অর্থাৎ আমাদের জাতের কার কি জাত, সেই জাতের তথ্য অন্তর্ভুক্ত করা হতো। 1941 সালের জনগণনায় এটা কিন্তু ছিল না, 31 সাল পর্যন্ত ছিল। স্বাধীনতার পর প্রথম জনগণনা হয় 1951 সালে। তখন কেউ কেউ বলেছিলেন জনগণনার মধ্যে জাতির পরিচয়ের ব্যাপারটিও রাখা হোক, কিন্তু নেতারা, বিশেষ করে তখনকার যারা প্রধান নেতা ছিলেন, সেই ডক্টর বি.আর. আম্বেদকর, আচার্য কৃপালিনী, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, এরা সেই প্রস্তাবে রাজি হননি। শুধু সেন্সাসের মধ্যে রাখা হয়েছিল এসসি এবং এসটি এই দুই সম্প্রদায়ের বিবরণ, কেবল এদের বিবরণই রাখা হয়। বর্ণের বা জাতপাতের তথ্য সংগ্রহ বন্ধ করার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল সেদিন? হয়েছিল যাতে একটা বিভাজনমূলক দৃষ্টিভঙ্গি থেকে যাতে দেশ সরে আসে এবং জাতীয় ঐক্য যাতে আরো দৃঢ় করা যায়, যাতে ঐক্য যাতে আরো শক্তিশালী হয়। সেই জন্যে জাতপাতে বিভক্ত রাজনীতি আরো সেইটাকে প্রসারিত করতে চাওয়া হয়নি।
আজ থেকে ৭৫ বছর আগে জাতীয় ঐক্যের যে ধারণা ছিল নেতাদের মধ্যে, সেখান থেকে যে কতটা নিচে নেমে এসেছি, আজ ওপরে তো উঠিনি, আরও নিচে নেমে এসেছি, তার প্রমাণ কিন্তু এই কাস্ট সেন্সাস। সম্প্রতিকালে ভারতের 2টি রাজ্যে কাস্ট সেন্সাস হয়েছে। প্রথমে হয় বিহারে, বিহার তার কাস্ট সেন্সাস প্রকাশ করেছে। কর্ণাটকে কংগ্রেস সরকার এসে তারাও কিন্তু কাস্ট সেন্সাস করেছে, কিন্তু তার যে রেজাল্ট, ফল, সেটা কিন্তু এখনো প্রকাশ করেনি সমীক্ষার রিপোর্ট। বিহারে কাস্ট সেন্সাস নয়, কিন্তু ওটা কর্ণাটকে ওটা কাস্ট সেন্সাস নয়। সেন্সাস করার অধিকার একমাত্র ভারত সরকারের। ওরা শুধু যেটা করেছে সেটা হচ্ছে কাস্ট সার্ভে। সেই কাস্ট সার্ভের ওপর ভিত্তি করে বিহারের সরকার রিজার্ভেশন বাড়িয়ে 65% অর্থাৎ 65% করেছিল। পাটনা হাইকোর্ট বাতিল করে দিয়েছে সেই রিজার্ভেশন, বলেছে যে 50%-এর ওপর অর্থাৎ 50% ওপর সংরক্ষণ যেতে পারবে না। এর আগে একাধিক মামলার রায়ে সুপ্রিম কোর্টও কিন্তু এই একই কথা বলেছে। আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওবিসির মধ্যে এনে যে রিজার্ভেশন দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা ব্যানার্জির সরকার, সেই রিজার্ভেশন পলিসি সম্প্রতি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং কাস্ট সেন্সাস করে যে কাজটা করতে চাইছে রাহুল গান্ধীরা, তাতে কিন্তু সমূহ বিপদ এসসি এবং এসটি এবং আমাদের যারা বর্তমানে যারা ওবিসি আছেন, ওবিসি হিসেবে যারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদের কিন্তু বেশি অসুবিধা হবে। কারণ ওই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 50%-এর মধ্যে যদি রাখতে হয় কোটা, তাহলে অন্য যারা বর্তমানে কোটায় সুবিধা পাচ্ছেন তাদের কোটা কাটতে হবে। এই অন্যদের মধ্যে কিন্তু কারা কেটে অন্য আবার আরেক দলকে দিতে হবে। এই যারা নতুন যারা আসবে তাদের মধ্যে কিন্তু মুসলমান এবং খ্রিস্টানরাও থাকবে, যদিও ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার বিরোধিতা করা হয়েছে, রিজার্ভেশন দেওয়ার কথা বলা হয়নি। এবার আসি গোড়ার কথায়। রাহুল গান্ধীর জাত নিয়ে অনুরাগ ঠাকুর যা বলেছেন, সেই বিষয়টি নিয়ে দুটো কথা। রাহুল গান্ধীর জাত নিয়ে বলার আগে রাহুলের ধর্ম নিয়ে বলাটা অনুরাগ ঠাকুরের উচিত ছিল। জাত বা কাস্ট এবং ধর্ম বা রিলিজিয়ান এই দুটো এক জিনিস নয়, এরা দুটো আলাদা। শুধু ভারত নয়, অতি সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র দু একটি মাতৃতান্ত্রিক উপজাতি সমাজ ছাড়া পৃথিবীর সব দেশে সন্তানের পরিচয় হয় বাবার পরিচয়, স্ত্রীর পরিচয় হয় স্বামীর পরিচয়। মহারাষ্ট্র সমেত বেশ কিছু জায়গাতে স্ত্রীর নামের সঙ্গে পর্যন্ত স্বামীর নাম জুড়ে দিতে হয়। কয়েকদিন আগে আমাদের সংসদে জয়া বচ্চনকে বচ্চন জয়া অমিতাভ বলে ডাকলে, স্পিকার যখন তাকে ডাকেন বলবার জন্যে, তাতে খুব রেগে যান জয়া দেবী। স্পিকার তখন দেখিয়ে দেন যে তিনি ওই বচ্চন জয়া অমিতাভ নামেই নিজের পরিচয় ওই পার্লামেন্টের সব জায়গায় লিখেছেন। থাক সে কথা। রাহুল গান্ধী প্রসঙ্গে আসি। তার ঠাকুরদা ফিরোজ খান গান্ধী হিন্দু ছিলেন না, ছিলেন পার্সি সম্প্রদায়ভুক্ত। তার গান্ধী পদবিটাও মিথ্যা। মিথ্যা এই জন্যেই যে পার্সিদের মধ্যে ঘান্ডি আছে, GHANDY, ঘান্ডি। ওই মহাত্মা গান্ধীর মতো GANDHI নয়। গান্ধী নেহরুকে বিয়ে করবার জন্য, মানে ফিরোজ ইন্দিরা নেহরুকে বিয়ে করার জন্যে এটা একটা আইওয়াস গোছের ব্যাপার ছিল, ঘান্ডি থেকে গান্ধীতে রূপান্তরণ। তবে খবরটি কিন্তু লুকোনো রাখার চেষ্টা করা হলেও একেবারে অজ্ঞাত ছিল না, থাকেনি পাবলিকের কাছে। তার স্ত্রী হওয়ার ফলে ইন্দিরা গান্ধীকে পুরীর জগন্নাথ মন্দিরে
ঢুকতে পর্যন্ত দেয়া হয়নি। ফিরোজ গান্ধীর মানে ফিরোজ খান গান্ধীর পুরো নাম, ফিরোজ খান গান্ধীর পৌত্র হয়ে রাহুল তাহলে হিন্দু হন কোন নিয়মে? মনে রাখতে হবে, পার্সিদের মৃতদেহের সৎকার হয় ওই টাওয়ার অফ সাইলেন্স নামে একটা বড় খুব উঁচু একটা বাড়িতে, সেখানটায় রেখে দিয়ে তার উপরে রাখা হয়, তার ভেতরে রাখা থাক থাক করে দেওয়া আছে। বোম্বেতেও টাওয়ার অফ পার্সি টাওয়ার অফ সাইলেন্স এরকম তাদের ব্যবস্থা আছে। ফিরোজ খান গান্ধীর কিন্তু তাদের পার্সি মতে সেইখানটায় রাখা হয়নি। তাকে কি করা হয়েছিল? তাকে আবার ওই হিন্দু প্রমাণ করবার জন্য সম্ভবত 1960 সালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার দেহ দাহ করা হয় এবং দেহ দাহ করবার পর সেখান থেকে অস্থি কিংবা কিছু মানে ভস্য সেগুলো নিয়ে এসে যে এলাহাবাদে যে পার্সি কবরস্থান আছে সেখানটায় সেই কবর তাকে সেখানে সমাধি দেয়া হয়। 2011 সালে একমাত্র রাহুল গান্ধী একবার গিয়েছিলেন সেই সমাধিতে, তার ঠাকুরদার তার সমাধিতে গিয়েছিলেন পুষ্পার্ঘ্য দেওয়ার জন্য একবার জীবনে। এছাড়া তার পরিবারের এমনকি ইন্দিরা গান্ধী পর্যন্ত তার জীবনে সযত্নে এড়িয়ে গেছেন সেই কবরস্থান, ফিরোজ খান গান্ধীর কবরস্থান। যাই হোক, সুতরাং নিজেকে যদি রাহুল গান্ধী যদি জনৈধারী হিন্দু বলেন, তিনি বলেছেন এর আগে, সেটা আপাদ মস্তক মিথ্যে কথা। আর জনই তো ব্রাহ্মণ ছাড়া হিন্দুদের আরো অনেক সম্প্রদায় ধারণ করে থাকেন, আরো অনেক সম্প্রদায় বৈদ্যরা ধারণ করে থাকেন বাঙালির মধ্যে। আমাদের যারা নাথ সম্প্রদায়ের মানুষ আছেন তারা জনই ধারণ করে থাকেন। রাহুল তার, সুতরাং ওই জনইধারী ব্রাহ্মণ বলে মন্দিরে গিয়ে পুজো দিলেই তিনি ব্রাহ্মণ হয়ে যেতে পারেন না, কিংবা তার নিজের যাত্রা অমনি প্রমাণিত হয়ে যায় না। অনুরাগ ঠাকুর তাই মিথ্যে বলেননি, কিন্তু সব সত্যি কথা যে বলা যায় তা তো নয়। রাহুল যেমন বারবার জাত গণনার কথা বলে সংসদের গরিমা নষ্ট করেছেন, মানুষের ধৈর্যচ্যুতি ঘটিয়েছেন, তার জবাবে অনুরাগ ঠাকুর যে কথাটাও বলেছেন সেটাও কিন্তু সংসদের সম্মান বাড়ায় না, বাড়ায়নি। কিন্তু ওই যে কথাই আছে না, বিজ্ঞানের নিয়ম আছে না, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ঢিল মারলে পাটকেল খেতে হয়, এটাই নিয়ম। রাহুল খান গান্ধী সেটাই খেয়েছেন। তিনি আরো হাস্যাস্পদ হয়েছেন 99 জন সাংসদ নিয়ে জাতি গণনা করকে দেখাएंगे বলে চ্যালেঞ্জ ছুড়ে। তবে অনুরাগ না বললেই ভালো করতেন। আর প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে অনুরাগের কথা পোস্ট করার আগে আরও একটু ভাবলে বোধহয় ভালো করতেন প্রধানমন্ত্রীজি, কারণ এটা একদম খেউড়ের জায়গাতে নেমে এসছে ব্যাপারটা। কিন্তু সেই খেউড়ের জায়গাতে নেমে এলেও এটা বলতে বাধ্য, রাহুল গান্ধীরও কাঁচের ঘরে বসে ঢিল মারতে, অন্যের ঘরে ঢিল মারতে যাওয়াটা উচিত নয়। এবং জাত গণনা নিয়ে তিনি যেটা শুরু করে দিয়েছেন, তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা, সেটার থেকে যত শীঘ্র বেরিয়ে আসতে পারেন ততই তারও মঙ্গল, আমাদের দেশেরও মঙ্গল। আজ এই পর্যন্ত। শেষ করার আগে একটা অনুরোধ, যারা আমাদের এই ভিডিও দেখলেন তাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে লাইক দেবেন, মতামত জানাবেন এবং আপনার বন্ধু প্রিয়জনদের কাছে আমাদের চ্যানেলকে শেয়ার করবেন। কারণ আমরা খবর শুধু পরিবেশন করি না, আমরা খবরকে তার আদ্যপান্ত বিশ্লেষণ করি। আমাদের এটাই হচ্ছে আমাদের চ্যানেলের বিশেষত্ব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।